আসছে সে আসছে সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ঘটনাটি শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা ভৌতিক নিবেদন। সতে মুচি। সতে মুচি জাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না। পেশা তার ঢোল বাজানো, সেজন্য কেউ কেউ বলে সতে বায়েন। সতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি, সতেশ্বর মুচি। আমাদের গ্রামের খুব কাছেই রয়েছে বিখ্যাত একটি গ্রাম, রায়না গ্রাম। একদিন সতে এবং ওর দুঃসম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করল। আগের দিন রাত্রে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সতেকে ডাকল। সতে! তখন নিশিভোর, আকাশও তখন অন্ধকার, একটিও কাক পক্ষী ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকল, সতে! এই সতে! কিন্তু কোথায় সতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার? সতেকে ডেকে দাও, সকাল করে না গেলে কোনো কাজই হবে না। সতের বউ তো আকাশ থেকে বলল, ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন, বলি ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম, আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন তাকে, সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! সতে মুচির বউ বলল, তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো তবে? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতো গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না গো জ্যাঠা, না, অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে। নিশি ভোরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি নিতান্তই গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি এখনই ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গ্রামের সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলো সতেকে, কিন্তু কোথায় সতে? শুধু শুধু খোঁজাখুঁজি সার হলো। সতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ? খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খোঁজ করো। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা।
বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে স্রোতের এতটুকু চিহ্ন পাওয়া গেল না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্রের শেষ দুপুরবেলা, খাঁকা করছে রোদ্দুর। একটা ছাতি মাথায়, খালি পায়ে সুতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গাঁয়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটি জায়গা আছে। সেখানে বিরাট এক বট গাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতদিন সুতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে বসে দুজনে কত গল্প করেছে, সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে স্রোতের জন্য মনটা তার আরও বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গাঁয়ের লোকে কত কথাই না বলছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশত্যাগ করেছে। যার যা ইচ্ছে সে তাই বলছে। দুষ্টু লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি। সেই নিশ্চয়ই কোনো কিছুর লোভে সরিয়েছে স্রোতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখ তো চাপা রাখা যাবে না, কাজেই যে যা বলে তার চোখ কান বুজে শুনে নিতে হয়। ভূষণ যখন গাছতলায় বসে এইসব ভাবছে, সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়ল। ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আর এক ফোঁটা পড়ল, তখন আর সন্দেহভজন না করে পারল না। ব্যাপারটা কি দেখবার জন্য উপর দিকে তাকাতেই মাথাটা ঘুরে গেল। যা সে দেখতে পেল তা স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বট গাছের অতি উচ্চে 3টি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে স্রোতে। আর তারই কাতর 2টি চোখ বয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। স্রোতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল। স্রোতে, এই স্রোতে! কিন্তু কে সাড়া দেবে? সাড়া নেই, শব্দ নেই। স্রোতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকলো স্রোতে। স্রোতে আবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকলো এই স্রোতে, ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? স্রোতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধার নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয়, তাহলে তো একে এখানে একা ফেলে রাখা যাবে না। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণের এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো। তারপর স্রোতের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো। উপর দিকে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির। আরে সত্যিই তো, ওই তো আমাদের স্রোতে মুচি। ওকে এখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ও এখানে এলো কি করে? সেটাই তো আশ্চর্য।
আমার মনে হয় এ নিশ্চয়ই সেই তেনাদের কাজ। যখন তখন তাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের ওপরে উঠে সতেকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। না হলে ওকে ওখান থেকে টেনে নামানো আমার তোমার কর্ম নয়। এই বলে লোকটি দ্রুত পায়ে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণও তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেলল সতেকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো। পালকিতে শুইয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। ওঝা এসে ঝাড়ফুঁক করতে অনেকটা সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সব কিছু সবিস্তারে খুলে বলল সে। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকলো, আর সেও অমনই মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে এসে কাউকেই সে দেখতে পেল না। তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বট গাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4টে দিন ওইখানেই ওই গাছের ডালেই একইভাবে কেটে গেছে তার। ওই গাছের তলা দিয়ে কত লোকজনকে সে যেতে আসতে দেখেছে, কিন্তু বহু চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ করে কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন যে কিভাবে কাটত তার, তা একমাত্র সেই জানে। সন্ধ্যার পর সে দেখতে পেত দুটি বীভৎস দেখতে মানুষ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তাদের লকে জিভ বার করে অবিরাম চাটতে থাকতো। চেটে চেটে তার সমস্ত শরীরের রক্ত চুষে খেত তারা। তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত। সারাদিনে আর আসতো না। সেই সন্ধ্যের পরে আবার আসতো সে। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।